নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে নিয়েছি আমি কয়েকটা বেগুন। আর বেগুন খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু সেই বেগুনটা যখন আমরা পোড়াই তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, কারণ এই বেগুনটা কিন্তু অনেকটা বেশি বেশি করে পুড়ে যায়। তো এখানে আমি নিয়েছি তেল, তো সরিষার তেল আমি দিয়ে দিলাম বেগুনের উপরে, আর খুব ভালো করে বেগুনটা গায়ে সরিষার তেল মাখিয়ে নিলে কিন্তু বেগুনের যে চামড়াটা সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে পড়ে। তো এই টিপসটা কিন্তু প্রত্যেকেই জানে না, যেমন নতুন গৃহিণী যারা বা নতুন যারা এই বেগুন পোড়ায় তারা কিন্তু ওটা জানে না। নর্মালি কিন্তু বেগুনটার সাথে সাথে আগুনের মধ্যে দিয়ে দেয়, আর তারপরে কিন্তু অনেকটাই বেগুন পুড়ে যায়। তো আর একটা জিনিস যেটা করা যাবে, দেখো একটা করে যদি আমি বেগুন পোড়াতে চাই তাহলে কিন্তু আমার অনেকটাই গ্যাস খরচা হবে। তো এরকম যদি একটা কোনো জালের উপরে দেওয়া যায় তাহলে কিন্তু আমি একসাথে অনেকগুলো বেগুন পোড়াতে পারবো। আমার সাইডেও দেখো আমি কিন্তু এখনও দুটো বেগুন দিতে পারবো দুই সাইডে। তো এভাবে যদি একটা জাল দেওয়া যায় তাহলে একসাথে আমি অনেকগুলো বেগুনও যেমন পোড়াতে পারবো, আমাদের গ্যাসের খরচাটাও কিন্তু অনেকটাই কমে যাবে। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর একটা এরকম চামচের সাহায্যে আমি কিংবা ছুরির সাহায্যে কিন্তু বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, কারণ হাতে লাগার কিন্তু একটা ভয় আছে। তো এইভাবে যদি বেগুনটা পোড়াও অনেকটা কিন্তু গ্যাসটা সাশ্রয় হবে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো বেগুন যখন পোড়াই তারপরে কি হয়, বেগুনটা প্রচুর গরম থাকে, আর গরম অবস্থায় কিন্তু আমরা এই ছালটা তুলতে পারি না। তো অনেকেই ভাবি যে এত গরম ছালটা তুলতে পারবো না, তার থেকে বরং ছালটা ঠান্ডা হয়ে গেলে তুলবো। তো ছাল যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর সেটা ওঠে না, তখন কিন্তু সেটা আরও বেশি বেশি করে নষ্টই হয়। দেখো তেল দেওয়ার ফলে কিন্তু খুব সামান্য পরিমাণে শুধু যেটুকু ছাল ছিল সেটুকুই কিন্তু পুড়েছে, আর কিছুই কিন্তু পড়িনি। আর এভাবে একটু একটু করে জল আমি হাতে লাগিয়ে নিচ্ছি। তো অনেকেরই মনে হতে পারে যে জল যখন হাতে লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু বেগুনটা জল জলে হয়ে যাবে। আমি কিন্তু পুরো হাতটাই মাখছি না, আমি কিন্তু যে কটা আঙুল দিয়ে কাজটা করছি আমি সেই আঙুলে অল্প একটু করে কিন্তু নামমাত্র জলটা নিচ্ছি, একটু গরমটা কমিয়ে নেওয়ার জন্য। তো এভাবেই কিন্তু তোমরা বেগুনের ছালগুলো তুলতে পারো খুব সহজে গরম অবস্থাতেই। দেখো বেগুনটা কিন্তু ধোঁয়া বের হচ্ছে, কারণ জাস্ট নামিয়েই কিন্তু আমি সাথে সাথে ছালটা তুলে নিচ্ছি। আর এরকম অবস্থাতে ছাল তুলে নিলে খুব সহজে ছালটাও যেমন উঠে যায়, বেগুনটা কিন্তু নষ্টও হয় না। এই দেখো সামান্য করে কিন্তু আমি জলটা লাগাচ্ছি। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার বেগুনটা ছাড়ানো হয়ে গেছে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো বেগুনটা আমার পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে। গরম অবস্থাতেই কিন্তু আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু বেগুনটা দেখো এভাবে চিড়ে দিচ্ছি। অনেক বেগুনে এমন হয় বাইরে থেকে পরিষ্কার একদম থাকে কিন্তু ভেতরে পোকা থাকে, তাই অবশ্যই কিন্তু বেগুনটার ভেতর অংশটাও দেখা প্রয়োজন। তো সেই জন্য আমি হালকা করে চিড়ে দিলাম, তাতে করে যেমন গরমটাও চলে যাবে, আবার কোনো পোকা আছে কিনা সেটাও কিন্তু দেখা যাবে। তো এইভাবে দেখো সহজে আমি বেগুনটা কিন্তু বের করেও নিতে পারলাম, পোকাটাও দেখতে পারলাম। তো অবশ্যই এরকম একটা চামচের তোমরা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের অনেক তাড়াতাড়ি বেগুনটাকে মাখানোও হয়ে যাবে। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হয়ে যাবে। তো দেখো এই বেগুনটাও কিন্তু সুন্দর করে আমি চিড়ে দেখে নিলাম যে পোকা আছে কিনা। যদি পোকা থাকতো সেই অংশটা কিন্তু আমি কেটে বাদ দিতে পারতাম। আর আমি যদি একসাথে মেখে ফেলতাম তাহলে কিন্তু এই পোকা আছে কিনা দেখতে পেতাম না, দেখলেও কিন্তু পুরো বেগুনটাই আমার ফেলে দিতে হতো। তো সেই জন্য অবশ্যই বেগুনটা মাখার আগে এরকম হালকা করে চিড়ে নিয়ে দেখা উচিত যে বেগুনটা আদৌ পোকা আছে কিনা। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো এরকম অনেক শাড়ি থাকে যে শাড়িগুলো কিন্তু অনেকটা মোটা পাড়ের কিংবা আঁচলটাও অনেকটা মোটা। তো সেই সব শাড়িগুলো কিন্তু পিন আপ করতে আমাদের অনেকটাই প্রবলেম হয়, কিন্তু পিন আপ না করলে দেখতেও ভালো লাগে না। আবার আমরা যেহেতু অনেক রকম স্টাইলিশ করে শাড়ি পরতে পছন্দ করি সেই জন্য কিন্তু পিন আপ করতেও লাগে। তো এখানে দেখো একটা নিয়েছি আমি সেফটি পিন, আর এই সেফটি পিনটা দিয়েই কিন্তু আমাদের পিন আপটা করতে হয়। যে কোনো শাড়ি বা যে কোনো জিনিসের পিন আপ কিন্তু সেফটি পিন দিয়েই করে থাকি, কিন্তু যেহেতু অনেকটা মোটা হওয়ার কারণে দেখো সেফটি পিনটা কিন্তু সহজেই ঢুকছে না। তখন আমরা কিন্তু টেনশন না করে এরকম একটা চা ছাঁকনির সাহায্যে দেখো এভাবে কিন্তু আমি ঘষে নিচ্ছি, তাহলে সেফটি পিনটার মাথায় যে মরিচাটা ধরে আছে
যার জন্য সহজেই সেফটি পিনটা ফুটছে না, সেই জন্য আমি কিন্তু সেফটি পিনটা এভাবে ঘষে নেব। তাহলে কি হবে, সহজেই কিন্তু সেফটি পিনের মরিচাটা চলে যাবে আর সেফটি পিনটা কিন্তু একেবারেই সুচালো হয়ে যাবে। তখন আমাদের খুব সহজে কিন্তু সেফটি পিনটা এভাবে ঢুকে যাবে। দেখো এভাবে কিন্তু আমি মোটা জায়গাতেই তোমাদের দিয়ে দেখাচ্ছি কত ইজিলি কিন্তু সেফটি পিনটা ঢুকে গেল। এভাবে তোমরা যেখানে খুশি কিন্তু তোমরা সেখানে সেফটি পিনটা লাগিয়ে নিতে পারবে কোনো রকম টেনশান ছাড়াই। এরকম একটা চা ছাঁকনির সাহায্যে ঘষে নিয়ে কিন্তু তোমরা এটা কাজটা কিন্তু করতে পারবে। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো আমি অন্য জায়গাতেও কিন্তু সেফটি পিনটা পরিয়ে দেখাচ্ছি। তো যেখানে খুশি তোমরা কিন্তু সেফটি পিনটা এইভাবে লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো আশা করি টিপসটা অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর নিজেরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো বাড়িতে। চলো পরের টিপসটা শেয়ার করো। জিন্স প্যান্ট কিন্তু বাড়ির ছেলেরা বাচ্চারা সবাই পরে থাকে, আর সেই জিন্স প্যান্ট কিন্তু অনেক সময় এমন হয় যে কোথাও ছিঁড়ে গেছে, তো সেই প্যান্টটা কিন্তু সেলাই করার প্রয়োজন পড়ে। তো সবসময় কিন্তু দোকানে নিয়ে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তখন আমরা কিন্তু অনেকটা টেনশানে পড়ে যাই, কারণ কাপড়টা অনেকটা মোটা হওয়ার ফলে কিন্তু সূচ দিয়ে সেলাই করতে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। দেখো এই যে সূচটা আমি নিয়েছি, এই সূচটা কিন্তু সহজে আমি যে সুতের কাপড় হয় তাতে কিন্তু ঢোকাতে পারি, কিন্তু এখানে কিন্তু আমি সহজেই ঢোকাতে পারছি না, কিন্তু অনেকটাই কিন্তু সমস্যা হচ্ছে। দেখো এরকম চেপে চেপেও কিন্তু আমি ঢোকাতে পারছি না। কোনো রকম টেনশান না করে দেখো চা ছাঁকনি নিয়ে এইভাবে চা ছাঁকনির গায়ে ঘষে নিচ্ছি, কারণ সূচের মাথাটা দীর্ঘদিন ব্যবহার করার ফলে কিন্তু এখানে মরিচা ধরে গেছে, তার ফলে কিন্তু অনেকটা শক্ত আর পুরু হয়ে গেছে, যে কারণেই কিন্তু ঢুকছে না। তো এইভাবে চা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার ফলে কি হচ্ছে, এখানে কিন্তু আমার সূচটা একেবারেই সূচালো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অনেকটাই ধার উঠে গেল। আর ধারটা ওঠার ফলে খুব সহজেই কিন্তু সূচটা দেখো এভাবে কিন্তু আমি দিয়ে সেলাই করতে পারবো। তো কোনো রকম টেনশান করার কিন্তু আর প্রয়োজন থাকলো না যে আমি বাজারে নিয়ে গিয়ে তারপরে আমি সেলাইটা করবো, না হলে করতে পারবো না, এই টেনশান কিন্তু আর থাকবে না। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো এভাবে কিন্তু সহজেই আমি সূচটা দিয়ে কিন্তু সেলাই করে নিতে পারবো। উচ্ছে আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি, আবার অনেকেই কিন্তু পছন্দ করি না। তো উচ্ছে যখন আমরা কাটি এরকমভাবে গোল গোল করে কেটে থাকি, আর উচ্ছের ভেতরে যে দানাটা থাকে সেটাই কিন্তু বেশি তেতো লাগে, সেই জন্য অনেকেই আমরা উচ্ছে খেতে পছন্দ করি না। কিন্তু আমরা যদি এভাবে গোল গোল করে কাটি তাহলে কিন্তু উচ্ছের দানাটা বের করাটা অনেকটা কষ্টকর হয়ে পড়ে আর অনেকটা সময় সাপেক্ষ। তো এইভাবে দেখো আমি এখন মাঝখান থেকে কিন্তু উচ্ছেটা কেটে নিচ্ছি। তারপর দেখো এইভাবে ভেতর থেকে আমি সহজেই কিন্তু দানাগুলো বের করে নিতে পারবো। আর এইভাবে যদি আমি দানাগুলো বের করি তাহলে সহজেই দানাটাও বেরিয়ে আসবে আর আমাদের কিন্তু সময়টাও বেশি লাগবে না। তো অবশ্যই কিন্তু যারা উচ্ছের দানা খেতে পছন্দ করো না তেতোর জন্য, কিংবা এমনিই খেতে পছন্দ করো না, তারা যদি এভাবে চাকা করে তারপরে যদি উচ্ছের দানাটা সহজে বের করে নাও তাহলে কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে আর আমরা তাড়াতাড়ি কিন্তু উচ্ছেটাই কাটতে পারবো। এবার ছোট ছোট করে আমরা কিন্তু কেটে নিতে পারবো। আশা করি টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হয়ে থাকবে। তো যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো।